আলেম ওলামাদেরকে শিশু বাচ্চা সহ সেই ভয়ালো রাতে নির্বিচারে গুলি করে যে তাদেরকে হত্যা করে আহত করে বাংলাদেশের ইতিহাসে এরকম বর্বরচিত হত্যাকাণ্ড, এরকম বর্বরচিত আক্রমণ এটি এর আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। তৎকালীন সরকার কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। তো আসামিদের নামটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। তিনি পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে বলেছে যে হেফাজতের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, রং মেখে তারা অভিনয় করেছে, এরকম কথা তিনি নিজ মুখে বলেছিলেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। হাসানুল, এবং তিনি গ্রেফতারও আছেন। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী, তিনি 2টি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন। তারা যে তথ্য সংগ্রহ করেছিলেন ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, তাদের কাছে অনেক তথ্য ছিল। সেই তথ্য যাতে সাক্ষী প্রমাণ হিসেবে কাজে না লাগে সেই কারণে ওই রাতেই ওই টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়। তাদের 2টি টেলিভিশন অফিসে গিয়ে আক্রমণ করে তাদের টেলিভিশনের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এরপরে আছে শেখ ফজলুল করিম সেলিম, ডক্টর আব্দুর রাজ্জাক, মাহবুবুল আলম হানিফ, ডক্টর হাসান মাহমুদ চৌধুরী, তারা সকলেই কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে এসছে এবং তারা যে প্ল্যান ছিল, তারা যে বৈঠক করেছিল সেই বৈঠকে তারা উপস্থিত ছিল। বাহাউদ্দিন নাসিম ছিলেন, লতিফ সিদ্দিকী ছিলেন, মৃণাল কান্তি দাস ছিলেন, জাহাঙ্গীর কবির নানক, দীপমণি, তারা সবাই কিন্তু ওই বৈঠকে উপস্থিত ছিলেন। যে বৈঠকে হেফাজতের উপরে যে প্ল্যানটা করবে, মানে আক্রমণ হবে, সেখানে তারা ওই পরিকল্পনার অংশ হিসেবে তারা বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উমর ফারুক চৌধুরী তৎকালীন যুবলীগ চেয়ারম্যান, সালাউদ্দিন মাহমুদ ওরফে জাহিদ, উনি সংসদ সদস্য ছিলেন মানিকগঞ্জ 1, তার ইনভলভমেন্ট আমরা পেয়েছি। আমরা ডাক্তার ইমরান এইচ সরকার, তৎকালীন আপনারা জানেন যে একজন ব্লগার, যে শাহবাগে দাঁড়িয়ে এই হেফাজত ইসলাম সম্পর্কে নানান রকমের অশ্রাব্য কথাবার্তা বলতেন, কুৎসা রটনা করতেন এবং তার ইন্ধনে এবং প্ররোচনায় এই হত্যাকাণ্ডটা তো পরবর্তীতে সংগঠিত হয়। ডাক্তার ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু, ব্যবস্থাপনা পরিচালক 71 টিভি, ফারজানা রূপা, সাংবাদিক 71 টিভি, হাসান মাহমুদ, তারা জেলে আছে, হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি, যার বাহিনী নির্বিচারে এই হেফাজতকে গুলি করে, লেথাল ওয়েপন ইউজ করে এবং তাদেরকে গুলি করে হত্যা করে। এম শহীদুল হক, ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বেনজির আহমেদ, তার সম্পর্কে তার নতুন করে বলার কিছু নাই, যিনি বলেছিলেন যে রং মেখে সব হেফাজতের নেতারা অভিনয় করেছিলেন। সেই রং হচ্ছে 32 জন মানুষের ওই রাতেই তারা শহীদ করেছিলেন এবং পরের দিন 20 জন মানুষকে তারা সিদ্দিকগঞ্জে হত্যা করেছে। মোখলেসুর রহমান তৎকালীন মহাপরিচালক, র্যাবের একটা বড় অংশগ্রহণ ছিল এর মধ্যে। জেনারেল আজিজ আহমেদ, তখন তিনি বিজিবি ছিলেন, তার এই বিজিবিদের অংশগ্রহণ ছিল এবং তার নির্দেশে এই বিজিবিরা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। জিয়াউল আহসান, সাবেক মেজর জেনারেল NTMC প্রধান, তারপরে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, তৎকালীন ADG অপারেশন র্যাব, মোহাম্মদ আব্দুল জলিল মণ্ডল, সাবেক ডিআইজি, তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার, শেখ মোহাম্মদ মারুফ হাসান, সাবেক এডিশনাল IGP, তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন ঢাকার, মাহবুব হোসেন, সাবেক এডিশনাল IG, তৎকালীন এডিশনাল DIG পলিটিক্যাল SB, উনি সরাসরি তাদের অংশগ্রহণ করেছিল। মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত IGP স্পেশাল ব্রাঞ্চ, মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল IGP, আশরাফুজ্জামান DIG, MM মেহেদি হাসান, অতিরিক্ত DIG, তৎকালীন মতিঝিল জোন, মোহাম্মদ হারুনুর রশিদ, আমাদের সেই হিরো, কি বলবো, বাতের হোটেল বলে ওনারা। বিপ্লব কুমার সরকার, মহাশক্তিধর একজন পুলিশ কর্মকর্তা, তার সরাসরি অংশগ্রহণ ছিল এই হেফাজতে, তিনি আছেন। সৈয়দ নুরুল ইসলাম, এর আগে ও তার অন্য মামলায় সাজা হয়েছে, তিনি, তার সরাসরি অংশগ্রহণ ছিল। আসাদুজ্জামান পুলিশ সুপার, তার সরাসরি অংশগ্রহণ ছিল। শিবলি নুমান সরাসরি অংশগ্রহণ ছিল। এবং তৎকালীন সময়ে এই শাপলা চত্বরটি যার হেফাজতে ছিল, যিনি হচ্ছেন তৎকালীন মতিঝিল থানার OC ফরমান আলী, যিনি তার সমস্ত বাহিনী সেদিন
তিনি এই হেফাজতের উপরে আক্রমণ করার জন্য নিয়োগ করেছিলেন। আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে 41 জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে 41 জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই 41 জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার 2 অভিযোগ তারা আমলে নিয়েছেন এবং তাদের বিচারের জন্যে আমরা কিছুদিন পরে আমাদের যখন অন্যান্য আনুষ্ঠানিক ফর্মালিটিসগুলো যেগুলো আছে, যেমন ধরেন কিছু প্রসিডিউরাল বিষয় আছে, আমাদের এক্সিকিউশন রিপোর্ট লাগবে যারা পলাতক আছে সেগুলো এবং পত্রিকার বিজ্ঞপ্তির বিষয় থাকতে পারে, এগুলি হওয়ার পরে আমরা চার্জ গঠন হবে এবং তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ শুরু হবে। এবং আমরা আজকে মাননীয় ট্রাইব্যুনালের কাছে সে আবেদনও করেছি যে হেফাজতের মামলাটি যাতে একটু স্পিডি ট্রায়াল করা যায়, দ্রুত করা যায়, আমাদের একটু সংক্ষিপ্ত তারিখ দিয়ে যাতে এটা করা যায় সেই আবেদন আমি আজকে জানিয়েছি। এবং আমরা এই হেফাজতের এই ঘটনার উপরে আজকের যে মামলাটি, এটির নাম্বার পড়েছে ICTBD কেস নাম্বার 6/2026 এবং আগামী 16 তারিখে এটার পরবর্তী কার্যক্রমের জন্য ধার্য আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের ইনভেস্টিগেশনে আমরা যতটুকু পেয়েছি, যা সত্যতা পেয়েছি, এবং সেই আমাদের ইনভেস্টিগেশনটা হচ্ছে তৎকালীন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকমের ফুটেজ, বিভিন্ন রকম পুস্তক এবং যেগুলো একেবারে অথেন্টিক প্রমাণ যেগুলো আমাদের, সেগুলোর ভিত্তিতে আমরা 41 জনকে শনাক্ত করেছি এবং আমাদের যে ভিকটিমগুলো, যে এই ভিকটিমদেরকে আমরা শনাক্ত করেছি। হয়তো ভিকটিমের সংখ্যা আরও বেশি থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু পাইনি আমরা তাদেরকে আনতে পারিনি। যতটুকুন আমরা পেয়েছি ততটুকুন আমরা এনেছি। বিচারের ক্ষেত্রে অন্যতম দিক হচ্ছে ওয়াইড স্প্রেড। এই মামলার মধ্যে শোনেন, ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকটা কিন্তু অন দ্য স্পার অফ দ্য মোমেন্টও হয়। এই মামলার ক্ষেত্রে মূল বিষয়বস্তু হচ্ছে জেনোসাইড। জেনোসাইড করবার জন্যে আপনার কোনো ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক লাগবে না। জেনোসাইড তো জেনোসাইড একটা সেপারেট অফেন্স। আর আপনি যেটা বলছেন ওয়াইড স্প্রেড গভর্নমেন্টের পরিকল্পনাটা সাবসিকুয়েন্ট ইভেন্ট দিয়ে বোঝা যাবে যে এটা সিস্টেমেটিক বা ওয়াইড স্প্রেড ছিল। কারণ আমি আপনাকে বলেছি যে তাদের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা কিভাবে আপনি দেখেন যে তারা হেফাজতের মানুষকে যখন চট্টগ্রামে পেয়েছে ওখানে হত্যা করেছে, হেফাজতের মানুষকে যখন নারায়ণগঞ্জে পাচ্ছে ওখানে হত্যা করছে, হেফাজতের মানুষকে দিনের বেলা হত্যা করছে, রাতের বেলা মধ্যরাতে 32 জনকে হত্যা করছে। আপনি কি এটাকে ওয়াইড স্প্রেড বলবেন না? এটা সিস্টেমেটিক বলবেন না? অর্থ হচ্ছে তাদের দেহেডে টার্গেট, যে ওই টার্গেট অনুযায়ী হেফাজতকে যেখানে পাওয়া যাবে ওখানে হত্যা করবে। এইটাই ছিল সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড। মোরসো এইটা ছিল সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা জেনোসাইড। কারণ একত্রে এতগুলো মানুষকে আপনি নির্বিচারে সিভিলিয়ান পপুলেশনের উপরে আপনি অ্যাটাক করতেছেন, লেথাল উইপন ইউজ করতেছেন, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতেছেন, যারা প্রত্যেকে নিরীহ আলেমুলা মানুষ। তারা তো অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আসে নাই, তারা নিরস্ত্র অবস্থায় এসছে, তাদের উপরে আপনি আক্রমণ করতেছেন এবং এতগুলো মানুষকে একসঙ্গে হত্যাকাণ্ড করে তারা বিকৃত রিপোর্ট প্রচার করছেন। দ্যাট ইজ জেনোসাইড।